ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রামমূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে এদের উচিত এই গেল কয়েক বছরে যারা আছে এদের উচিত গলায় দড়ি দিয়ে মারা যাওয়া। আমি হাসিনার সময় হাসিনা তো ইচ্ছা করেই করতো, হাসিনার পরে যারা ছিল ডিজিএফআই, এনএসআই, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে, রাজনীতিবিদ, এদের সবার বাংলাদেশের এদের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। আমি পিনাকি দাদা এই রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢোকার পরে দেখি এটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম। আমি মনে করছিলাম যে বোধহয় এটা এআই দিয়ে বোধহয় বানানো। এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ধর্মীয় নেতা, এই দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা কোথায় আছে? তাদের চোখের সামনে দিয়ে ভাই আপনারা সারাদিন পূজা করেন, আপনারা মূর্তি বানান, আপনারা মন্দির বানান, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের এই বাংলা, বিহার, উড়িষ্যা, এখনও পর্যন্ত কলকাতাতে আপনি খুঁজে দেখেন তো রাম মন্দির আছে কিনা এরকম একটা। এই পুরো বাংলা, বিহার, উড়িষ্যার বৃহৎ বাংলা যেটা, আপনি খুঁজে দেখেন তো যে কোন জায়গায় ওদিকে আপনি আসামে যান, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, কোন দিকে আছে আমাকে বলেন। রাম মন্দির কেন বানাইতে হবে? এটার পেছনে একটা বিশাল আকারের পরিকল্পনা ভারতের ছিল। সবার আগে প্রশ্ন হলো যে যেই ব্যক্তি আলু পটল বিক্রি করা এক ব্যক্তি ভ্যানে করে যে সবজি বিক্রি করতো, সে হঠাৎ করে এরকম বিশাল মন্দিরের তার কাছ থেকে টাকার হিসাব নিতে হবে যে সে টাকা কোথায় পাইলো। এরপরে আস্তে আস্তে যাইতে হবে গোয়েন্দা সংস্থার যে কীভাবে হলো, কারা ফান্ডিং করলো, কেন ফান্ডিং করলো, এটার পেছনে কি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতে এক রাম মন্দিরের কথা বলে তারপরে তারা অযোধ্যাতে একটা মসজিদ ভেঙে ফেললো এবং সেখানে সবশেষ তারা মন্দির বানিয়েই ছাড়লো। মসজিদের জন্য জায়গা দিয়েছে অন্যদিকে, বাট ওইখানে তাদের মন্দির বানাইতেই হবে, ওইটা তাদের এখন আপনি আমরা থাকবো না। অনেক বাংলাদেশের বহু পয়সাওয়ালা, বহু ক্ষমতা সম্পন্ন লোকজন এখন কথা বলার সময় জায়গায় জায়গায় তারপরে বলতে পারে, বাট আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, বিশাল ক্ষমতার মালিক হয়েছেন, আপনি আপনার সন্তানকে এই দেশে রেখে যাবেন। আজ থেকে 50 বছর, আজ থেকে 100 বছর, 200 বছর পরে বলবে যে এটা হচ্ছে গিয়ে রামের পুণ্যভূমি, এই দেশ পুরোটাই আমাদের দিয়া দাও। একজন হিন্দু নেতা, তার বক্তব্য শোনার পরে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে। বক্তব্যটা শোনেন। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে। সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে একটি প্রতিবাদ তারা করেছে, প্রতিবাদের সূচনা তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন করবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে, আমি এই দেশের হিন্দু ছাত্র এবং যুবদেরকে চিনি, যেহেতু তারা ঘোষণা দিয়েছে, তারা এই ঘোষণার ফল না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা আমার বিশ্বাস। চিন্তা করেন, বাংলাদেশে বসা বাংলাদেশের 92% মানুষকে বলে এই দেশ থেকে তাদেরকে চলে যেতে হবে তাদের রাম মন্দির বানানোর জন্য। এই গেল কয়েকদিনে, এই এক সপ্তাহের ভেতরে কয়েকটা মিছিল তারা বের করেছে। সেই মিছিলগুলোর ভেতরে তাদের যেই দেশীয় অস্ত্রপাতি, কোমরে আরও ভেতরে, প্যান্টের ভেতরে কী ছিল সেটা তো জানি না, উপরে যা তারা দেখিয়েছে ত্রিশূল মিশুল এগুলো দিয়ে, তারপরে যেইভাবে রাস্তায় তারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, বিশ্বাস করতে কঠিন হচ্ছে এখনও তারেক রহমান ক্ষমতায় না শেখ হাসিনা ক্ষমতায়। যদি নাকি মনে করেন ভারতকে, ভারতীয় দালালদেরকে এইভাবে সুযোগ দিবেন, আমরা কিন্তু বিএনপির ব্যাপারে আমি তো একদম নিশ্চুপি হয়ে গিয়েছি। কারণ বিএনপিকে আমি আগের ভিডিওতে বলেছি যে বিএনপির ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমি পজিটিভ অনেক কিছু দেখেছি যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে, তারপরে পাকিস্তান, চীন, টার্কি, ইউএসএ, এইসব দেশের সাথে বিভিন্ন চুক্তি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসা, ভারতের সাথে পুশিন নিয়ে সীমান্তে যে উত্তেজনা, এইসব সব কিছু মিলায় আমি মনে করছি যে বিএনপি সরকার এই দেশের মানুষ যা চায় তারা তাই করতে যাচ্ছে। এই কারণে আমরা কিন্তু চুপ হয়ে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এইভাবে তাদের আস্ফালন করতে দিবেন, তাহলে কিন্তু আমরা মনে করবো অন্য কিছু। এখনও কিন্তু আপনারা আমাদের পর্যবেক্ষণের ভেতরে আছেন, এখনও ফাইনাল কোনো রেজাল্ট আমরা পাইনি। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এরা এইভাবে প্রকাশ্যে এই দেশের আইন না মেনে তারপরে তারা বলবে যে একটা ধরে মুসলমান ধর, তাদেরকে এই কর সেই কর, এই ধরনের প্রকাশ্যে মিছিল করেছে তারা। শোনেন মিছিলের সেই ভাষাগুলো।
এই 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 সম্প্রতি এই মিছিল হয়েছে, তারা যে ভাষা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পেছনে একটা গভীর শক্তি কাজ করছে, যারা তাদেরকে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইতে হবে। এখন যদি নাকি ধরেন মুসলমানরা যদি যায় বলে যে আমরা রংপুরে বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা, ধরেন দেওবন্দের আদলে যদি এখন বাংলাদেশে একটা ওইরকম মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আলেমরা বলে, তাইলে তো বাঁধবে। আমার দেশে হইতে পারে না মাদ্রাসা। আমি মনে করি আলেমদের এখন উচিত, তাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে রংপুর গাইবান্ধার এই অঞ্চলকে, এই যে চিকেন নেক, এটা হাসিনার সময়ের থেকে আস্তে আস্তে তাদের ধর্মীয় লোকজনকে ওইখানে নিয়ে মোটামুটি ওইটাকে পুরো তাদের অধ্যুষিত এলাকা বানায় তারপরে চিকেন নেকটাকে একটু লম্বা করা, এটা ছিল মূল টার্গেট। আর বাংলাদেশ তো তাদের দখলে ছিলই। দেখেন, বিষয়টাকে যত ছোট করে, যত মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে চাবেন, বিষয়টা এরকম না। এই ভারত এর আগে ঠিক একই ঘটনা দিয়ে একই রকম কাহিনী করে নাটক সাজিয়ে তারা ভারতের একাধিক রাজ্য তাদের আশপাশে থেকে তারা দখল করেছে। এই যে আজকের যে হায়দ্রাবাদ দেখছেন, এই হায়দ্রাবাদের তখনকার যে নিজাম ছিল, পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রের মধ্যে একটা ছিল এই হায়দ্রাবাদ। স্বাধীন রাষ্ট্র ছিল, যখন কিনা আপনার ব্রিটিশরা এই 47-এ করে দিয়ে গেল, আপনার আলাদা করলো পাকিস্তান ভারত, এর মধ্যে এই হায়দ্রাবাদ, জুনাগড়, গোয়া সহ কয়েকটা রাজ্য তারা একসাথে হয়নি। তারা বলেছে আমরা ভারতের সাথেও থাকবো না, পাকিস্তানের সাথেও থাকবো না। এই হায়দ্রাবাদের নিজাম তিনি পাকনামি করে তারপর এটা বললো কয়েক মাসের মাথায়, কয়েকদিনের মাথায় আপনার ইন্ডিয়া তাদের ওইখানে বললো যে আমাদের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা বলে তারপরে হিন্দুদের সাথে করে আপনার ওইখানে তাদের সেনাবাহিনী ঢুকে কয়েকদিনের একটা অপারেশনে কয়েক হাজার মানুষকে সেখানে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নারীদেরকে সেখানে ধর্ষণ করা হয়েছে, করে তারা পুরো হায়দ্রাবাদটা নিয়ে নিল। জুনগর একই কাজ করেছে। গোয়াতে একটা ছোট্ট নৌকার মধ্যে আগুন দিয়ে তারপরে পুরো গোয়াটাকে দখল করে নিয়েছে, বলেছে যে এটা একজন হিন্দু সেখানে মাছ ধরতে গিয়েছিল, তার উপরে সাম্প্রদায়িক হামলা হয়েছে, এই কথা বলে তারপরে তার এই ইয়েটার মধ্যে আপনার নৌকার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে বললো যে আমাদের এখানে সাম্প্রদায়িক ইয়ে হচ্ছে, আমাদের এখানে ইন্টারভেনশন করতে হবে। তারা যা সেখানে সেনাবাহিনী ঢুকাই দিয়ে গোয়াটারে দখল করে নিল। এরপরে সিকিম কীভাবে করেছে, পরবর্তীতে আরও কয়েকটা রাজ্যের, এগুলো আপনারা জানেন। সো আমাদের এখানে তারা যেটা এখন করতে চাচ্ছে, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় তারপরে এখানে একটা মিলিটারি একটা ইন্টারভেন করতে চায়। সো আমার প্রথম কথা হচ্ছে যে সরকারের কাছে, সরকার কি মানে সেই আগের মতো পায়ে ধরে থাকতে চায় নাকি সম্মান নিয়ে থাকতে চায়, সেটা আমাদের কাছে পরিষ্কার হইতে হবে। আজকে যদি নাকি এই হায়দ্রাবাদ, জুনগর, সিকিম সেগুলোর মতো করে যদি আমাদের এখানে করতে চায়, আমাদের কি কি করণীয় আছে, আমাদের কোন প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে, সেটা আমাদের এখন করতে হবে। আপনি এই যে এই ধরনের তাদের কিছু নেতা আছে, যেমন গোবিন্দ বাংলাদেশের বিভিন্ন আপনার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, ইভেন তার অনেক মুসলমানের সাথেও তার বিশাল ভালো সম্পর্ক, এমনভাবে কথা বলবে মনে হবে যেন তিনি জামাতের প্রশংসা করে, সে বোঝায় যে সে খুবই অসাম্প্রদায়িক একজন মানুষ। এবং খুবই এই গোবিন্দর পরিচালিত তার যুব জোট, তারপরে হিন্দু এই যে লাভ জেহাদ, তারপরে হইল গিয়া তার কুরুক্ষেত্র, এরকম কয়েকটা গ্রুপ খুলে তারা সেই গ্রুপের ভেতরে একদম ওপেনে ডিক্লেয়ার দিয়ে মুসলমান মেয়েদেরকে তারা এই প্রেমের ফাঁদে ফেলে তারপরে সেখানে করে। এক হিন্দু আরেক হিন্দুকে সাহায্য করে মুসলমান মেয়েদেরকে তার গর্ভের সন্তান দিয়ে তারপরে তাদের ভেঙে যাওয়া, তাদের পরিকল্পনা, মানে এটা তাদের বিশ্বাস যে তারা মুসলমানদের পেটে এইভাবে তাদের সন্তান দিতে দিতে একসময় এখানে সব নাকি তাদের ধর্মের লোক হয়ে যাবে। একদম ওপেনে তাদের গ্রুপের মধ্যে আমি 15 মিনিটসের প্রোগ্রাম করেছি, সেগুলো নিয়ে তাদের গ্রুপে কোনো ব্যবস্থা নেয়নি তখনকার সরকার, এই ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং এখনও পর্যন্ত আপনার এই যে গোবিন্দ, সে বাংলাদেশে যে সুন্দর করে কথা বলে না, তার আমি 2024 সালে যখন হাসিনা পালায় গেল, এই হাসিনা পালানোর 15 দিনের মাথায় সে ভারতীয় একটা চ্যানেলে গিয়েছিল, তখন বাংলাদেশের একটা চ্যানেলেও আবার সে করেছিল, সেখানে সে বলছে যে না, হিন্দুদের উপরে কোনো ধরনের নির্যাতন হচ্ছে না, আমরা সবাই অসাম্প্রদায়িক এই দেশে, এগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো রাজনৈতিকভাবে। সে ভারতীয় এক চ্যানেলে গিয়ে, তাদের মানে জাতীয় চ্যানেল, সেখানে গিয়ে সে কি বলে এসেছে আপনি শোনেন, তারপরে বুঝতে পারবেন যে সে কত বড় মানে হিপোক্রেট এবং কত মানে গভীর ষড়যন্ত্র সে ভারতের সাথে করে। তার বক্তব্যটা শুনুন। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है, जमीनों पर कब्जा, लड़कियों का अपहरण, बलात्कार, झूठ धर्म का अपमान करने बयाने गांव के गांव जला जा रहा है, घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। परिणाम स्वरूप हिंदू देश सरकार भाग गया है। এটা হচ্ছে এই গোবিন্দদের আসল চরিত্র। আমরা বাংলাদেশে, আমি একজন মুসলমান হিসাবে আমি কোনো ধর্মের সাথে আমি কোনোদিনও মানে কেউ কারোর ধর্ম পালন করতে বাধা দেখ, আমি কোনোটাই চাই না। মুসলমানও অন্য ধর্মের বাধা দেখ, সেটাও চাই না। আমি খুবই লিবারেল একজন মানে ধর্মীয় মানুষ। সো আমি যেটা মনে করি যে এই বাংলাদেশে যেসব হিন্দুরা আছে আমরা তাদেরকে রেসপেক্ট করি, তারা ধর্ম পালন করবে, আমরা সেটাতে রেসপেক্ট করি। কিন্তু গেল 15টা বছরে
আপনারা একটু ক্ষমতা পাওয়ার পরে আপনাদের যে চরিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা বনজ কুমার থেকে সেই বিপ্লব সরকার থেকে শুরু করে এই দেবাশিস সহ সবাই তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের সব প্রপার্টি নিয়ে জমিয়েছে ভারতে, সব কটার ভারতে বাড়ি আছে, কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি আছে, সেখানে গিয়ে তারা বাড়ি করেছে, তাদের বাংলাদেশে কোনো কিছু জমায় না। এটা তাদের চরিত্র। এবং বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করা, বাংলাদেশের মেয়ে এই মানুষকে গুম করা, খুন করা, সব কিছুর সাথে তারা জড়িত ছিল। আমরা এটা 15 বছর দেখেছি, সেটা ভুলে যেতে চাই। কিন্তু ফার্দার যদি আপনারা এই ধর্মীয় বিভাজন তৈরি করে তারপরে বাংলাদেশকে করতে চান, তাহলে কিন্তু এই দেশের সরকার টরকার কোনো কিছু মানব না। আমরা কিছু বললেই তো তারপরে আবার বলে ফেলেন আমরা মব সৃষ্টি করতে চাই, এই কথা বলে তারপরে আমরা খুব চুপচাপ হিসাব করে তারপরে চলতাম। অথচ এই সরকার আসার পরে এমন কোনো দিন নাই চাঁদাবাজিতে মানুষ মারা যায়। এখন তো আমরা কিছু বলি না, এখন এত মারামারি, গ্যাঞ্জাম, চাঁদা নিয়ে ঝগড়া, এত কিছু লুটপাট, এত কিছু হয় কেন এখন? আমরা কিন্তু সব বুঝি যে ঠান্ডা করে কোনো রকম সবাই ঠান্ডা করে দিয়া ধান্দাবাজি করাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য, এটা আমরা বুঝি। সো এগুলো আপনারা করেন, কোনো সমস্যা নেই, বাট দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো আঘাত আসে তাহলে কিন্তু আবার সে হাসিনার মতো পাগলামি শুরু করে দেব। আল্লাহ হাফেজ।